হবে চির সাথী। লও হে ক্রোড় পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ, আপামর বাঙালির আশ্রয়স্থল। রবীন্দ্রনাথের কাছে বারংবার আমাদের সমর্পণ। সংকটের মুহূর্তে, দুঃখে, আনন্দে, সেই শৈশব থেকে আমৃত্যু তিনি আমাদের চিরসখা। তিনি যে কবে কিভাবে আমাদের জীবনযাপনের সাথে জড়িয়ে গেছেন তা আমরা নিজেরাই জানি না। আমাদের সেই প্রাণের সখাকে শ্রদ্ধা জানাতে আজকের প্রয়াস তোমারও অসীমে। বিভিন্ন সময় বিভিন্ন কবি তাকে উৎসর্গ করে লিখেছেন কবিতা। সেই রকমই কিছু কবিতার সংকলন দিয়ে সাজিয়েছি আমাদের আজকের অর্ঘ্যের ডালি। শুরু করব কবি চন্দননাথের কবিতা অপরাজিতা দিয়ে। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা শুনবে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থরথর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে যে কি হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সেই খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত। কিশোর রবীন্দ্রনাথের কথা শুনি আমরা কিশোর কবি সুকান্তের লেখনীতে। কিশোর কবি কেমন করে হয়ে ওঠেন বিশ্বকবি সে কথা শুনি চলুন এক যে ছিল কবিতায়। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না।
বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। রবীন্দ্রনাথের বই খুঁজে পাওয়া যাবে না এমন বাঙালি বাড়ি বিরল। তেমনি রবীন্দ্রসঙ্গীত, সে তো আমাদের জীবনযাপনের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে রয়েছে। রবীন্দ্র চেতনায় নিমগ্ন বাঙালির মনের কথা তুলে ধরেছেন কবি মল্লিকা সেনগুপ্ত তার কবিতা আমার রবীন্দ্রনাথে। আসুন সেই কবিতার কিছু নির্বাচিত অংশ শুনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুবর্তীও নন। বয়সের হিসাবে তিনি আমার থেকে 100 বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার নিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ 3 সঙ্গী তো নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর 1টি বা 2টি কবিতার বই। যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা, রবি জীবনী বা ওকাম্প রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988, তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছে পূর্বপল্লীর রুদ্রপলাশে। আমরা হাঁটতে হাঁটতে শেষে ঢুকে পড়লাম উত্তরায়ণে। অন্যান্য বাড়ির মতোই আবার সেই ধন্ধে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী সৃষ্টি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী, উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুগ্ধ অথবা নগর বিদ্বেষী। কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর। এটাই মজার। আর এই ঠাকুরবাড়ি দর্শনের জন্য যেমন একদিক থেকে ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমনি গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে ছুটে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবেন তারাই ঠিক করে নেবেন। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়, আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতনকুঠি থেকে চলে যান
রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটা শুনেছিলাম। আমি কখনো গান শিখিনি। মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে গানের খাতা হাতে বিকেলের ক্লাসে চলে যেত সমবয়সীরা। এ রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মাবধি কতজনকে কতভাবে রবীন্দ্র গান গাইতে শুনেছি। লোকালয়ে যেভাবে ধীরে বন্যার জল ঢোকে, জনপদ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়। এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না। তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এমন সময় আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছা হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক প্রকাণ্ড টেরাডাক্টাইল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্না করছে আবহমান সংস্কৃতি। বেলা অবেলা কাল বেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে প্রণাম। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? রবীন্দ্রনাথের জীবন দর্শন যে আমাদের চেনা ছকের অনেক বাইরে, আমাদের বোঝাপড়ার অনেক ঊর্ধ্বে তিনি। কেমন করে আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে আমাদের প্রাণের কবিকে আপন করে নিয়েছি, সেই কথাই বলছেন কবি জয় গোস্বামী তার লেখা কবিতা নিজের রবীন্দ্রনাথে। সেই কবিতার নির্বাচিত অংশ একটু শুনে নিই। সেটা ছিল 22শে শ্রাবণ। একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো, কি বলবো? যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে, হাত ছাড়িয়ে পালাই। কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে। অন্যের জীবনে তা নাও হতে পারে। প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই? পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময়। কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস সেটা। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে। আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল। সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে, উচ্চারণ করে করে। আমাদের এই যুগের কবি শ্রীজাত বলেছেন, আমার জীবনের চরম সংকটে কবিকে স্মরণ করি, আবার আনন্দ উৎসবেও তিনিই আমাদের ভরসা। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র কবিতা যেন আমাদের জীবনচর্চায় ওতপ্রোতভাবে জড়িয়ে। আর তো কোথাও যাবার জায়গা নেই, কোনো উপশম নেই, তাই তাকে স্মরণ করেই আমরা এগিয়ে চলি। আসুন আমরা শুনে নিই সন্ধে পাখি কবিতাটি। যখন বুকে ঝাঁপায় সে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাঁকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়।
সপ্তরী তো যায় না শিলাইদহ। প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে, পাশভূমিতেই যারা দীপান্তরী। আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে, রাতের কাছে আগুন জড়ো করি। এই দেশেই কি জন্মদিনের মাটি, এই বাতাসে আবির ছিল তবে। সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তাঁর উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়? মানুষ লেগে একলা হলো পাড়া, তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসি সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে আছেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। রবি ঠাকুর আমাদের জীবনের প্রতি পর্বে, প্রত্যেক ছন্দে, গন্ধে, অবস্থায় পরমেশ্বরের মতো আমাদের হাত ধরে আছেন। জীবনের সেই প্রথম লগ্নে, শৈশবে মায়ের মুখে গল্প, কবিতা, গান শুনে আমরা আমাদের জীবন দেবতার সাথে পরিচিত হই। যাত্রা শুরু হয় বাংলা সংস্কৃতির সমুদ্রে। কবি সুনেত্রা ঘটকের বর্ণনায় ফুটে উঠেছে সেই কথা। কবিতার নাম রচনার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানেই এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন করে পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি এমন গলা? মা বলেন রবি ঠাকুরের গান তো আর তানের নয়, প্রাণের। আসলে তার মুখেই এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ছিটছিড়ে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি আমার আর রক্ষা নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারিনে রাত জাগতে হেনাত, ভাবতে অনিবার। অনিবার অনিবার শব্দের অর্থে এসেই আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই 2 লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞাসা করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো আরো ভাবো। আমি ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো, একটুও না থেমে? আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বললে, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার, এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই, এমনকি আমার ডিকশনারিও। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। এই অনুভূতি আমাদের সাধারণ মানুষকে আপ্লুত করে। একমাত্র গুরুদেব রবীন্দ্রনাথই পারেন তার গানে, কাব্যে, শব্দে, সুরে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষকে মৃত্যুর পারাবার পার করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে। কবি শুভ দাশগুপ্ত তার আমার রবীন্দ্রনাথ কবিতায় সেই ছবি এঁকেছেন কেমন করে কবি সাধারণ মানুষের মননে, চিন্তনে বাস করেন। এই কবিতার কিছু নির্বাচিত অংশ। পরমারাধ্য কবি পরশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায়। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রে রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, বহু দূরের গ্রামে। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলির ছিন্নপত্রের কথা। দারিদ্র আর অসাফল্যের টানা পড়ে নেব না, আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন, কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা। দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত। হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণে মোর উঠিয়াছে গে। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়, আছো প্রতিদিনের দুঃখ সুখের ধ্বস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তাই আধেকো ঘুমে নয়ন চুমে তিনি যখন কাউকে স্বপন দিয়ে যান, তখন ঘুমের ঘড়ি সে কি থাকতে পারে? কল্লোল যুগের কবি অচিন্ত কুমার সেনগুপ্ত মনে করেছেন, কবিগুরু সেই ঘুম ভাঙানিয়া, জীবন জাগানিয়া মরণী দূত। সেই ঘুম ভেঙে অলসতা কাটিয়ে কবিগুরুর আহ্বানে তিনি যখন বাহির পানে ছুটে এলেন, তখন উপলব্ধি করলেন, দূরে কোথায়, দূরে দূরে।
আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকি উঠিনু জাগি ও গো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি। আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিটি ভাষাভাষী মানুষের কাছে সমাদৃত এবং পূজনীয়। অনেক কবি তাদের লেখনীতে রবীন্দ্রনাথকে নিয়ে গান কবিতা লিখে গেছেন। ঠিক সেই রকম কবি অরুণ চট্টোপাধ্যায় আঞ্চলিক ভাষায় তাকে নিয়ে লিখেছেন 25শে বৈশাখের গল্প। ভুজুং মাঝি পুরুলিয়া জেলার সাঁওতালডিহিতে খাদানে কাজ করে দুঃখের সংসার। রবীন্দ্রনাথের মূর্তি দেখে তার মনে হলো, যিনি ভাবের ফসল ফলাতে পারেন তিনিই আবার আমাদের দুঃখের কথা লিখতে পারেন। ও মূর্তিটা কার বটে গো? বিটি ছিল তো ঠিকই বললে, শুধু 2 বিঘা জমিন ছিল মোর, বাকি সবই বিকাইছে ওই কর্জায়। হ্যাঁ আজ্ঞা, কথাটা ঠিকই। টুকু তো ইধার আর উধার, শুধু 2 বিঘা কেনে, 2 ছটাক জমি লাই আমার, সবই মাইরে খাইয়েছে ওই জমিদার। তো ও বাবু, তোমাদের ও কবিয়াল ঠিকই সাপ ডিহা গায়ে বুড়া ভুজুং মাঝির পাড়া আজ্ঞা। অমনি লম্বা পাড়া, সাদা সাদা দাড়ি, লম্বা লম্বা চুল। তা কি নাম গো বাবু ও কবিয়ালটার? তবে লেখাপড়া করিয়াছেন আজ্ঞা লিজ্জাস। ভুজুং মাঝি জমিতে টাঁড়ের জমি কুপায় চাষ করত, তা ও কবিয়াল চাষ করছে বাবু? মনের জমিন আজ্ঞা, মনের জমিন। ছোট মুহে লম্বা কথা বলিব, মনে লিবেন নাই বাবু, মনে লিবেন নাই। ও খুড়ার হাতে যদি ভার দিতেন গোটা দুনিয়ার জমি চাষ করবে, তাহলে দেখতেন খেল। ভরাই দিত, ভরাই দিত, গোটা দুনিয়ার ক্ষেত খামার সব ভরাই দিত। যেমন ও কুবিয়াল মনের ফসলের ভার ভরাই দিচ্ছে গোটা দুনিয়ায়, ঠিক তেমনই। ভুল বললে মনে নিবেন নাই বাবু, দণ্ডবোধ বাবু, দণ্ডবোধ। ওহে অন্তরতম, মিটেছে কি তবে সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নের নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। আনন্দে সংকটে বিপদে দুঃখে
সমস্ত পরিস্থিতিতেই আমাদের আশ্রয়স্থল রবীন্দ্রনাথের কবিতা, গান। গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই আমরা তার গান, কবিতা দিয়েই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ উদযাপন করি। কবি শক্তি চট্টোপাধ্যায় কিভাবে নিজের অঞ্জলি নিবেদন করছেন সেটা শুনে নি তারই লেখা কবিতায়। কবিতার নাম তুমি তারই পূজা আজ নেবে। নিতান্ত শৈশবে আমি হারিয়েছি নিজস্ব পিতাকে। অনুপস্থিতি তাকে জন্মাবধি আড়ালে রেখেছে। প্রকৃত দেখিনি তাকে। কোনো মতে স্মৃতির তন্তুর জাল বুনে ছবি আঁকি, শোকহীন, যোগাযোগহীন। তেমনি তোমার মৃত্যু দেখে আমি গ্রাম্য সিনেমায় অকস্মাৎ ব্যথা পাই। অতি দূর সুদূর শৈশবে খাঁ খাঁ মাঠে ঘাটে কাটে স্বজনবিহীন ছেলেবেলা। তোমার কবিতা খুলে স্তব্ধ বসে নিষ্পাপ কিশোর। একদিন বৃষ্টি পড়ে, গ্রাম ভেঙে, গাছপালা ভেঙে আবার সহাস্য দিন ফিরে আসে আবর্তে সহজে। তেমন হয় না ফেরা তোমাদের? হতে পারে নাকি কোনোদিন অন্ধকারে, কোনোদিন গভীর আলোয়? ইচ্ছে হতো একদিন চুরি করে ভাষার বাগানে ঢুকে পড়ে ফুল তুলি, যে ফুলে তোমারই পুজো হবে। কিন্তু ভয়ে ভয়ে তার পাশ দিয়ে গেছি প্রতিদিনই। অথচ তোমার দয়া, সুখে দুঃখে, সম্পদে বিপদে আমায় করে ছড়িয়ে শুধুমাত্র করতলগত। এবং তোমার গানে আমি সহজ নিঃশ্বাস। মুহ্যমান প্রাণ পায় গান তার শ্রবণে পৌঁছলে। আজ বাংলাদেশে হবে অধিকন্ত স্মৃতির সম্মান। সভা ও স্মরণ কার্য মানুষের দায়িত্ববোধের স্বভাব বিরোধী এই ধ্যান তাকে রক্তের সমুদ্রে শেষ করে দেবে বলে করতলে স্থাপন করেছে। শ্বেত শুভ্র কিছু ফুল, সওদার রক্ত সেই হাত লুকিয়ে মানুষই পারে শোকতপ্ত হতে বারংবার। এবং রবীন্দ্রনাথ, তুমি তারই পূজা আজ নেবে। ঠাকুর সবার, তিনি গরিবের আবার বড় লোকেরও। তিনি সব সময় মানব সম্প্রীতি এবং সংহতির কথা বলে গেছেন। তিনি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে বাঁধতে চেয়েছিলেন। কিন্তু আজ আমাদের পৃথিবীতে হিংসা এবং বিদ্বেষ সমানভাবে বর্তমান। কবি পরিমল গোস্বামী তুলে ধরেছেন সেই আক্ষেপ তার কবিতায় 22শে শ্রাবণ স্মরণে। তুমি যদি রইতে বেঁচে আমাদের এই কালে, বলতে পারি কি যে এখন ঘটত তোমার ভালো। দেখতে তুমি অবশেষে তোমার বঙ্গ জননী সে লাঞ্ছিত হয় অবাঞ্ছিত নরপশুর হাতে। মানুষ মরে হাজার হাজার, খাদ্য হরে কালো বাজার, জীবন তরি আর বহে না মন্দাক্রান্ত ছাদে। দেখতে হতো দাঙ্গাবাজি সকল ভারত জুড়ে, অন্তরিক্ষ আধার করে শকুন বেড়ার উড়ে। তোমায় যদি বাঁচতে হতো আমাদের এই কালে, দেখতে হতো গান্ধী হত্যা 48 সালে। দেখতে সকল বিশ্ব জুড়ে শান্তিবাণী হাওয়ায় উড়ে, ইউএনওর নতুন বাণী শুনতে শ্রবণ পাখি। মানব নীতির কবর পরে কূটনীতির ধ্বজা ওড়ে, রাতকে যারা দিবস করে রাতে। হিংস ধর্ম ব্যঙ্গ করে শান্তি বাণীটিরে, চণ্ড ধর্ম আসর জমায় বদ্ধ মুষ্টি ঘিরে। কাব্য লেখা যেত চুলো, একতারাতেই লুটত ধুলো। নতুন গানে যোগ হতো না একটি নতুন আখর। মোটের ওপর দিনে রাতে 6 টাক চালের ভাতের সাথে হজম করতে হতো তোমায় অর্ধ 6 টাক কাকড়।
তাই তো তোমায় স্মরণ করে গর্বে বেড়াই নেচে। আমরা মরি নাইকো ক্ষতি, তুমি থাকবে বেঁচে। তোমার চোখে দেখা জগৎ, আকাশ বাতাস প্রান্তর পথ, কল্পনাতে আজও আমরা দেখি তাহার ছবি। কিন্তু মোদের কালের গ্লানি, এই যে ইতর হানাহানি, তোমায় দেখতে হয় না। তোমার ভাগ্য মহাকবি, উঠছে তরল বর্তমানে সকল সাগর সেচে। আমরা তাকে তো নিয়ে যাব, তুমি রইবে বেঁচে। রবীন্দ্রনাথের সাথে যে নামটি স্বগতোক্তির মতো উঠে আসে তিনি কাজী নজরুল ইসলাম। আমরা জানি নজরুল রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। 1941 সালে 7ই আগস্ট নজরুলের প্রিয় মানুষ রবীন্দ্রনাথের প্রয়াণে তিনি লিখলেন ও আকাশবাণীতে আবৃত্তি করলেন বিখ্যাত সেই রবিহারা কবিতা। আমাদের সর্বশেষ নিবেদনে আজ সেই কবিতারই কিছু নির্বাচিত অংশ। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। ভারত ভাগ্য চলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরমোৎসব। স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায়। বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমাকে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে।